নিশ্চয়ই চিনতে পেরেছেন বিকাশ নুরা। তো নুরা পাগলায় খেতে দেশের গুপ্তচর হয়ে ইসরায়েলের সাথে লিঙ্ক আপ করেছে, লিঙ্ক আপ। তো আসলে এই কথাটা ভাইয়া নিজেই বলছে যে যারা একটা দল বাদ দিয়ে আর একটা দলে ডাইভার্ট হয়ে যায় তাদেরকে নাকি রাজনৈতিক বলা হয়। তো ভাইয়া তো অ্যাকচুয়ালি এখন নিজেই গান গাচ্ছে, কি জানেন, বিধি তুমি বলে দাও আমি কার। মানে ভাইয়ার বর্তমান অবস্থা হয়েছে তাই। আমরা টহল দেয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে বলে হুঙ্কার ছুড়েছেন পিপিনুল। এই পিপিনুল আজকের বাংলাদেশের বিভিন্ন জায়গায় হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, রাশেদ খান হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, এবং এই পিপিনুলকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এখন বেশ ধরনের অস্বস্তি বিরাজ করছে। ইলিয়াস ভাইয়ের মতন সাংবাদিক বাংলাদেশে জন্মগ্রহণ না করলে আমরা কখনো নুরির চরিত্র জানতে পারতাম না। এই নুরু গেছিল বিকাশ নূর, নুরু পাগলা, এখন থেকে এর নাম রাখবেন নূর। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সামনে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নুরুল হক নূরকে নিয়ে সমালোচনার যেন শেষ নেই। কোনোভাবেই সমালোচনা বিতর্ক পিছু ছাড়ছে না নুরুল হক নূরের। যখন থেকে সে ক্ষমতার লোভে পড়ে পদপদবীর আশায় জনগণের কাটার থেকে সরে গিয়েছে, তখন থেকেই তাকে নিয়ে বিতর্ক সমালোচনা শুরু হয়েছে। সাংবাদিক ইলিয়াসের সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন সেই সমালোচনা আরও জোরালো করেছে। নানা ধরনের দুর্নীতি, অনিয়ম, প্রতারণামূলক কর্মকাণ্ড, এ সমস্ত বিষয় তুলে ধরেছে সাংবাদিক ইলিয়াস। নূরকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে সাংবাদিক ইলিয়াস তার সেই প্রতিবেদনে। আপনারা সকলেই অবগত আছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এছাড়াও সাম্প্রতিক সময়ে আপনারা লক্ষ্য করলে দেখবেন নুরুল হক নূরের বেশ কিছু বক্তব্য নিয়ে সে নিজেই সমালোচিত হচ্ছে। এর আগে সে যে কথাগুলো বলেছে এখন সেই কথাগুলোর সম্পূর্ণ ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। ওই যে বললাম না, জনগণের কাতার থেকে সরে দাঁড়িয়েছে নূর, হয়ে গেছে ক্ষমতালোভী, পদ পদবীর আশায় সব কিছু করতে পারে সে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যেই নূর ন্যায় ও সত্যের পক্ষে কথা বলতো সেই নূর এখন বিতর্কিত মন্তব্য করছে। নুরুল হক নূরের এই কর্মকাণ্ড আচরণের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে কঠিন জবাব দিয়েছে ডাক্তার ফাইজুল হক। নুরুল হক নূরকে কঠিনভাবে ধুয়ে দিয়েছে রীতিমতো বলা যায়। নুরুল হক নূরকে কঠিন জবাব দিয়ে কি বলল আমরা কয়েকজনের বক্তব্য শুনব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। আমরা টহল দেয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে বলে হুঙ্কার ছুড়েছেন পিপিনুল। এই পিপিনুল আজকের বাংলাদেশের বিভিন্ন জায়গায় হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, রাশেদ খান হুঙ্কার ছড়িয়ে দিচ্ছে, এবং এই পিপিনুলকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এখন বেশ ধরনের অস্বস্তি বিরাজ করছে। আমি প্রায় বলার চেষ্টা করেছি, এই রাশেদ এবং নূরকে তৈরি করেছে মূলত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিশেষ বিশেষ ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য বিশেষ উদ্দেশ্যে ভাইরাস হিসাবে তাদেরকে আনা হয়েছে। তথা সরকার কোনো বিপাকে আছে, পিপিনুল রাশেদদেরকে সামনে এনে তাদের মাধ্যমে জাতির কাছে বিভিন্ন ধরনের তথ্য ভাইরাস ছড়ানো এবং ওটার উপরে ভিত্তি করে তাদেরকে ফোকাস করে বিএনপি জামাতের রাজনীতিটাকে নাই করে দেওয়ার একটা চক্রান্ত ছিল। আমরা অনেক সময় মানবিক মূল্যবোধের কারণে, সিম্পেথির কারণে আমরা তাদের প্রতি সমর্থন জানিয়েছি, ভালোবাসা প্রকাশ করেছি, এটা রাজনৈতিক পরিভাষার কারণে হয়েছে। কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগ যখন এই পিপিনুলদেরকে তারপরে রাশেদদেরকে তৈরি করেছে, তখন তাদেরকে শুধুমাত্র সামনের ফোকাসে আনতো, মাঝে মাঝে মেহেন্দি সাফাদি ইস্যুকে কেন্দ্র করে, মাঝে মাঝে আপনার রাজনৈতিক নিজেদের দলের মধ্যে ভাঙাচোরাকে ইতিহাস তৈরি করে। যেমন রাজনৈতিক দলকে আওয়ামী লীগ ভাঙতো কিভাবে, যেমন রেজা কিবরিয়া সাহেবকে দিয়ে এই নূরের দল ভাঙানো হলো একবার, এটা আলোচনায় রাখানোর জন্য, আর কিছুই না। আবার দেখা গেছে ফারুক সাহেবদেরকে, আমতারেকদেরকে ভিন্ন জায়গায় আবার নিয়ে যেত শুধুমাত্র এই পিপিনুল এবং নূরদের ভাঙাচোরার জন্য। আবার দেখা গেল এই পিপিনুল এবং নূরদেরকে, রাশেদদেরকে দিয়ে আজকের তাদের মাধ্যমে চরমনার পিসাবকে মাঝে মাঝে গালিগালাজ করাতো। এরকম বিভিন্ন ক্যারেক্টারে তাদেরকে তখন গ্রো
আপ করানো হতো। একটা সময় আমি তাদের বিভিন্ন বক্তব্য দেখতাম, সে বক্তব্যে এরকম যে মানে তারেক রহমান বিহীন বাংলাদেশ, বিএনপি বিহীন বাংলাদেশ, এক বাক্যে তারা জনতার এত হৃদয়ে পৌঁছার জন্য এমন এমন কিছু বক্তব্য দিতেন, মনে হয় এদেশ থেকে বিএনপি টিএনপি সব শেষ হয়ে যাবে। আজকে ঠিক বিএনপি হয়তো দুইটা কারণে এই পিপিনুলদেরকে আবার জায়গা করে দিয়েছে। এক, বিগত আওয়ামী লীগের সেই সময়ের ভাইরাস গুলো বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ বক্তব্য রেখেছে, ওই বক্তব্য রিটার্ন ব্যাক ওদের আচরণের মাধ্যমেই ওদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছে এই সরকার। যেমন এই পিপিনুল, তারপরে রাশেদ, ওরা বিভিন্ন ধরনের অযাচিত বক্তব্য দিবে, যা বিএনপির একজন বিজ্ঞ প্রজ্ঞাবান রাজনীতিবিদ বক্তব্য রাখে না, সেই বক্তব্যগুলোকে ওদের মাধ্যমে দেওয়া হবে। কারণ বিএনপি যারা করে, যারা সত্যিকার রাজনীতিবিদ, তারা তো এরকম অশ্রব্য ভাষা ব্যবহার করতে পারে না। তাই তাদেরকে দিয়ে বলানো হচ্ছে যাতে করে জাতি ক্ষিপ্ত হয়ে ওদের উপরে এরকম ভৎসনা কিংবা খারাপ ভাষায় ওদেরকে চিহ্নিত করে, এবং ওদের রাজনীতি কিন্তু শেষ করে দিয়েছে। আমি সেজন্য তারেক রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতাও জানাই যে না, আপনি এক অর্থে সঠিক রাজনীতি করেছেন। যে যার দায়িত্ব পাওয়ার উপযুক্ত, তাকে দিয়ে সেই কাজটা কিন্তু করাচ্ছেন। আপনি কিন্তু এক ঢিলে দুই পাখি মারছেন। এই বিপিনুর, রাশেদ, ওরাই তো আপনার চরম শত্রু ছিল এক সময়। আপনি ওদের দিয়েই ওদেরকে ঘায়েল করে দিচ্ছেন, যেটা যদি পার্স পাতি থাকতো বিপিনুর এবং এই রাশেদদের, তাহলে হয়তো ওরা এই মানুষের ফাঁদে পাড়া দিয়ে নিজের জীবন ধ্বংস করতো না। নিজেও দেখে যে চোখের সামনে বিএনপির বড় বড় মন্ত্রী মিনিস্টার থাকা সত্ত্বেও, বিএনপির বড় বড় স্পোকম্যান থাকা সত্ত্বেও, তারা জামাত শিবির কিংবা কাউকে এরকম একটা হুমকি দেয় না যে আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে, মানে গুম করে ফেলবে। সেই বিএনপির মতো নেতারা সাহস পায় না বা বলে না। সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য হয়তো তাদের ভাষার প্রয়োগটা ওইরকম হয় না, কিন্তু পিপিনুল কিন্তু সেই ভাষা ব্যবহার করে ফেলেছে। এজন্যই বলছি, তাদের ভাষার মাঠ দিয়েই তারেক রহমান ওদেরকে শেষ করবে, একটা কারণ। দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে ওই যে এক ঢিলে দুই পাখি মারা, সেটা হচ্ছে সরকার যে মাঝে মাঝে বিপাকে থাকে। সরকার যাদেরকে ঘায়েল করতে চায়, সরকারের এখন এন্টি কারা? জামাত শিবির। তো এই জামাত শিবিরকে যদি সত্যিকার অর্থে দমন করার বিশেষ কোনো মাধ্যম থাকে যেখানে বিএনপি ইনভলভ হইতে চায় না, সেই জায়গাটাতে এই ধরনের উচ্ছিষ্টভোগী অখাদ্যদেরকে দিয়ে কিছু বক্তব্য প্রয়োগ করানোর মাধ্যমে ইস্যু ক্রিয়েট করা, আর কিচ্ছু না। এদের দুইজনের একজনের মন্ত্রণালয় চালানো, দেশ চালানো, 5টা মানুষ চালানো, বক্তৃতা দেওয়া, সুন্দর করে আচরণ করা, সমাজের মানুষের ভালোবাসা অর্জন করার বিন্দুমাত্র যোগ্যতা অভিজ্ঞতা নেই। একেবারে গ্যারান্টি। দেখেন না, রাশেদ হেঁটে যায়, হাত খান উঠায়, হাতও ঠিক মতো ওঠে না, পেট আগে পিঠ পরে, হাত পিছনে না সামনে। মানুষ তাদেরকে দেখলে ঠিক মতো হাত নাড়িয়ে অভিবাদনও নেয় না। নিজে সি গ্রেডের এমপি হতে পারে নাই, ওর কারণে যশোরের বিএনপির আসনগুলো নষ্ট করেছে। খোঁজ নিয়ে দেখেন, মানে আপনার কি বলে ঝিনাইদহ অঞ্চলের সেই আসনগুলো খোঁজ নিয়ে দেখেন। সে নিজে যে আসনে দাঁড়িয়েছে, ধানের শীষ প্রতীক পাওয়ার পরে, বাংলাদেশে হয় ফার্স্ট হয়, না হয় সেকেন্ড হয়, তাও কষ্ট করে সেকেন্ড হইতে হয়। সেই ধানের শীষ প্রতীক পাওয়ার পরে রাশেদ হয় তৃতীয়, জামাত হয় প্রথম, দ্বিতীয় হয় স্বতন্ত্র। এইরকম একটা বস্তা পচা উচ্ছিষ্ট দালালগুলোকে বিএনপি বানিয়ে দিয়েছে সচিব। কেন বানিয়েছে? ওরা এখন এই কাটা দিয়ে কাটা তুলতে চায়। বিএনপি এক অর্থে, ওই যে একটু আগে প্রশংসা করলাম যে পরিমাণ বিএনপি গালিগালাজ করেছে এই রাশেদ এবং নূর, সেই হিসাবে রাশেদ নূরদেরকে বিএনপির এরকম একটা শাস্তি দেওয়ার জন্যই এরকম মাঠে ছেড়ে দেওয়া উচিত ছিল, গলায় রশি বেঁধে, যাতে মানুষ ওদেরকে ভৎসনা দেয় এবং ভৎসনাগুলো আলটিমেটলি মানে ওদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের কারণ হয়। সেটা বিএনপি করে দেখিয়েছে। শোনেন, এই জাতীয় লোকদেরকে তৈরি করা হয় মাঝে মাঝে রাষ্ট্রের বিশেষ কিছু পারপাস সাফ করানোর জন্য। এরা কখনোই রাষ্ট্রের সত্যিকার রাজনীতি বুঝে মাঠে আসে না। রাজনৈতিক শিষ্টাচার থাকতে হবে, রাজনৈতিক আদর্শ থাকতে হবে। আপনি বিএনপি না করতে পারেন, আমি ধানের শীষ না করতে পারি, আমি জামাত না করতে পারি, কিচ্ছু আসে যায় না। কিন্তু আমার দুই ঠোঁট, আমার জিহ্বা, আমার বক্তব্য, আমার যে কোনো কিছু একটা ডেস্টিনেশন থাকতে হবে, যে আমার টার্গেটটা কোথায়, আমি কি বলতে চাই, কোথায় যেতে চাই। আমার রাজনৈতিক সূচনা যদি হয় কোন একটি আদর্শের উপরে লক্ষ্য রেখে, আদর্শের জায়গায় আমাকে যেতে হবে। হ্যাঁ, আমাদের 19-20 হতেই পারে। রাজনৈতিক কৌশল হিসেবে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু তাই বলে রাজনৈতিক কৌশল কি শুধু রাশেদ আর এই পিয়ন, আপনার কি বলে পিয়ন রাশেদ আর এই পিপিনুলের মধ্যে সীমাবদ্ধ? আজকে সেজন্যই বলছি যে আমাদের এই রাজনৈতিক শিষ্টাচারটা ধ্বংস করে দিচ্ছে এরা, এই মাঠটাকে নষ্ট করে দিচ্ছে এরা। এদের চরিত্র হচ্ছে পরগাছা সিস্টেমে থাকবে। আমি গতকালকের একটা টকশোতে বলেছিলাম, এই রাশেদ বিএনপির বিরুদ্ধে বড় বড় কয়েকটা অভিযোগ তুলেছিলেন, তার মধ্যে হচ্ছে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য আসছে। এই পিপিনুল বক্তব্য দিয়ে বিএনপিকে কটূক্তি করেছিল। বিএনপিকে কটূক্তি করে বলেছিল যে যেই লাউ সেই কদু হবে এরা যদি ক্ষমতায় আসে। বিএনপিকে কটূক্তি করে বলেছিল সংস্কার চায় না, মানে তখন তো তিনি সংস্কারের পক্ষে বক্তব্য দিয়েছেন। সে কারণে বিএনপির একজন এমপি, বর্তমান এমপি আমাদের নীলুফার চৌধুরী মনি আপা, গত পরশুদিন বাংলা ভিশনে তার সাথে আমি টকশোতে কথা বলেছি, তার সামনেই বলেছি, তিনি বলেছিলেন বিপিনুর হচ্ছে আপনার গিনিপিক, এবং এই শতাব্দীর গিনিপিক হিসাবে তিনি মানে শেখ হাসিনার মা হিসেবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছেন, আবার রাজনৈতিক অন্দনটাকে নষ্ট করছেন। তাকে আওয়ামী লীগ মাঝে মাঝে মারে, আবার বিকালে সে দাঁড়িয়ে যায়। এটা আওয়ামী লীগের
লীগের একটা বি টিম হিসাবে কাজ করেছে, বলেছে আমার সামনে সেটার প্রতিবাদ কিন্তু সেই নীলুফার চৌধুরী আপা করতে পারেনি। তাহলে এখন আমরা বিগত দিনে এদেরকে কেন উড়ুর নিচে রেখে, পায়ের নিচে রেখে ঢাল বানিয়ে ওদেরকে রক্ষা করেছিলাম? এর কারণ ছিল ফেসিবাদের বিরুদ্ধে আমাদের চিন্তা ছিল যে আমরা সবাই এক। এখানে যেই হোক তার জুলুম, নির্যাতন, অত্যাচার তার উপরে কেউ করুক, এটা আমরা চাইনি। বিশেষ করে আমি চাইনি। নূরের ব্যাপারে আমার আলাদা একটা সম্মান ছিল কয়েকটা কারণে। এক, নূর ঢাকা বিশ্ববিদ্যালয় নির্যাতিত, নিপীড়িত একজন ছাত্র নেতা থেকে ছাত্র শিবিরের ভোট পেয়ে বিপি হয়েছে, ফাইন। নূর বাংলাদেশে আওয়ামী লীগের সময় আন্দোলন সংগ্রাম করেছে, তার কথাবার্তায় মনে হয়েছে যে না, তিনি আসলেই আদতে সংস্কার চান। কিন্তু এখন দেখেন ঠোঁট বন্ধ করে বসে আছে, কুলুক লাগিয়ে বসে আছে। ঠিক আওয়ামী লীগ যেভাবে গুম করতো, খুন করতো, এই যে বিপি নুরুল হক নূর, আমি তো চ্যালেঞ্জ ছেড়ে দিচ্ছি, শুধু এই একটা শব্দ চালানোর কারণে বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা জামাত শিবিরের কেউ যদি নাই হয়ে যায়, তাহলে তো নূরকে এটার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন কোনো কথা ছাড়া। কিভাবে বলতে পারে যে আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামাত শিবির নাই হয়ে যাবে? জামাত শিবির নাই হওয়া সংগঠন বিগত দিনে দেখেন নাই? এই জামাত ছাড়া আন্দোলন সফল হতো না, এই মন্তব্য নূর করেছে। আমার সাথে জাতীয় সমাবেশে বক্তব্য দিয়েছে। সেই মানুষগুলোর পরিবর্তন দেখলে ঘৃণা লাগে, থুতু ফেলতে ভয় লাগে, খারাপ লাগে যে কাদের দিকে থুতু ফেলবো। এই রাশেদ সাহেবদের সাথে কত টকশো করেছি, কিন্তু আজকের এদের আচরণটা ফেসিবাদকে ছাড়িয়ে গিয়েছে। প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে নাই করে দেবে। নাই করবা কোত্থেকে? নাই হতে হতে জামাত শিবির এই পর্যায়ে চলে এসেছে। তাদের নাইয়ের সংখ্যা গুণেও নাই করতে পারবেন না, মানে এতটা হয়েছে। ওটার কোনো হদিস পাবেন না। 11 জন মানুষ জীবন দিয়েছে, তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, জেলখানায় হত্যা হয়েছে। সাইদি, নিজামী, কাদের মোল্লা, মীর কাসেম আলী, আলী হাসান মুজাহিদ, এই মানুষগুলোর জীবন শেষ হয়ে গিয়েছে। আপনারা তাদেরকে নাই করে দিবেন? এই নাই করার আর কোন রাস্তা কিন্তু নেই। আমি বরং মনে করি রাজনীতিতে আপনারা নাই হয়ে যাচ্ছেন কিছু দালালির জন্য। 100% নিশ্চিত বাংলাদেশে বিপি নূর এবং যে পিপি নুল এবং পিয়ন রাশেদ, এদেরকে শুধুমাত্র আপনাদের যে কোনো গোয়েন্দা শুধু ওদের পিছনে লাগিয়ে রাখেন, 1 সপ্তাহ লাগিয়ে রাখলে বাংলাদেশের দুর্নীতির প্রথম তালিকায় যদি কোনো লোক থাকে, এই দুজনকে খুঁজে পাবেন। যান, ওদের চলার আর কোনো অর্থ নেই, পারিবারিক ভাবে চলার মতো কোনো হিম্মত নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই। কোত্থেকে এসেছে এগুলো? এখন গাড়িতে চড়ে, এখন এসে চড়ে, এখন বিভিন্ন জায়গায় শুধু দালালি। ওদের ফোনগুলো শুধু রেকর্ড করলে আপনি পেয়ে যাবেন আসল তথ্য। এবং আমি বিশ্বাস করি আগামী কিছুদিন পর দেশের যে কোনো সময়ের পরিবর্তন হলে এরা ধরা খাবে। এবং সম্ভাবনা আছে বিএনপির হাতে যদি কেউ প্রথম ধরা খায়, যাদের ইজ্জত সম্মান নষ্ট করে দিয়ে রাজনৈতিক মানে যে একটা আদর্শ ছিল সেটাকে মৃত্যু করে দিবে, সেটা দেখবেন গণ অধিকার পরিষদই সবার আগে ভোগ করবে। কারণ ওরা কিন্তু তারেক রহমানকে হুমকি দিয়েছিল, ওরা কিন্তু বিএনপিকে নাই করে দেওয়ার খেলায় মত্ত ছিল শেখ হাসিনার খেলোয়াড় হিসাবে। অতএব সেই জিনিসটা কিন্তু ওদের যেদিনই বের হবে সেদিনই ধরা খাবে। আর এর পরের জিনিস তো বাকি আছে। সরকার তো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকে না। শেখ হাসিনার চাইতে বড় স্বৈর শাসক ফেসিবাদ বাংলাদেশে আর কেউ জন্মাতে পারবে আমার বিশ্বাস হয় না। তো সেক্ষেত্রে সর্বোচ্চ বিএনপি যদি টেনে টেনেও ক্ষমতায় থাকে, 5 বছর থাকতে পারবেন কষ্ট করে। আপনি কি আওয়ামী লীগের মতো 15 বছর থাকতে পারবেন বলে বিশ্বাস করেন? জিন্দেগিতেও না, কান কেটে চলে যাবে। বিএনপি কোনোদিন আওয়ামী লীগের মতো স্বৈর শাসক হয়ে 15 বছর থাকতে পারবে না। তাকে সর্বোচ্চ 5 বছর টিকে টুকে থাকতে হলে থাকতে হবে। এরপরেও যদি আপনি ভালো কাজ করে আসতে পারেন, কিন্তু 15 ইয়ার্স থাকার তো সুযোগ নেই। তো মানুষের জীবন কি 5 বছর 10 বছরের জন্য? রাশেদ সাহেব, নূর সাহেব রাজনীতি মাত্র শুরু করেছেন। বিএনপিতে অনেক মানুষ জোট করেছে, আপনারা বিএনপি হয়েই রাজনীতি করেন, আপত্তি নেই। আমি জামাত হয়েছি, বিএনপি করেছি, কোনো সমস্যা নেই। রাজনীতিতে মানুষের দল পরিবর্তন থাকবে, আদর্শিক জায়গায় মানুষের পরিবর্তন আসতেই পারে, কিন্তু তাই বলে সুসম্পর্ক নষ্ট করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। এই যেই জামাতকে ঘৃণা করছেন, শেষ করে দিতে চান, এই জামাত বাঁচিয়েছিল আপনাদের রাজনীতি। যাই হোক, ভবিষ্যতে হয়তো আবার জামাতের কোলে এসে এই স্থান অর্জন করতে চাইবেন। সেদিন জামাত কি করবে সেটা দেখার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার বধূ মহা জাদু জানে। মুফাদের সাথে বৈঠক ও অর্থনৈতিক লেনদেনের অভিযোগ তোলেন। আমাদের ভাইয়া, রাজনৈতিক ভাইয়া নিশ্চয়ই চিনতে পেরেছেন বিকাশ নুরা। তো নুরা পাগলায় হেতে দেশের গুপ্তচর হয়ে সাথে লিঙ্ক আপ করেছে, লিঙ্ক আপ। তো আসলে এই কথাটা ভাইয়া নিজেই বলছে যে যারা একটা দল বাদ দিয়ে আর একটা দলে ডাইভার্ট হয়ে যায় তাদেরকে নাকি রাজনৈতিক বলা হয়। তো ভাইয়া তো অ্যাকচুয়ালি এখন নিজেই গান গাচ্ছে, কি জানেন? বিধি তুমি বলে দাও আমি কার। মানে ভাইয়ার বর্তমান অবস্থা হচ্ছে তাই। কারণ ভাইয়া কখনো আওয়ামী লীগের, কখনো বিএনপির, আবার কখনো নিজের একটা দল বানাইছে যে দলের এখন আপনার কোনো অস্তিত্বই নাই। হ্যাঁ, যে দলের কর্মীকেও এখন আর ঠিক নাই, কর্মীরাই এখন হাই হুতাশের মধ্যে পড়ে গেছে যে ওদের আসলে দল কোনটা। তারপরে আবার কখনো চাইলেন, তাহলে ভাইয়া আসলে কার? তো ভাইয়া এই জন্য ভাইয়া এই লেভেলটা আসলে মেনটেন করে আর কি। তো কথা হলো ভাইয়া ওই যে হাদি মানে সুশীলরা তো আবার হাদির ওইটাকে খুব গালি মনে করেন যে হাদি গালি দিয়ে গেছে। তো কথা হলো হাদির ওই গালি এটা ভাইয়াদের জন্য জরুরি। মানে ভাইয়াদের মতো যারা আছে এরকমের রাজনৈতিক দেশদ্রোহী, দেশের শত্রু,
গুপ্ত থেকে দেশ ধ্বংসকারী, ওরে রে ভাইয়ার এই জন্য এত জামাত নিয়ে সমস্যা। নাহলে হুদা কামে ভাই জামাত নিয়ে ওরা এত সমস্যা থাকবে কা? যত মানুষের দেখবেন জামাত নিয়ে অনেক সমস্যা, তারাই বুঝবে যে দেশে হলো কি ইসলাম বিদ্বেষী বা ওগো পেছনে কেউ না কেউ কাম করে। একদম 100% যত মানুষ এই দেশে যুগে যুগে জয় কতগুলো দল আইছে যারা জামাত বিদ্বেষী, জামাতের পিছনে লেগে আইছে, মানে এরাই হলো কোনো ঠিক নেই, এবং পিছন দিয়ে আর কেউ চালায় এবং ওরা নিজেরাও জানে না যে ওরা কাগজ। তো ভাইয়ার অবস্থা এই। তো এবার আবার ভাইয়া আবার দেখলাম কতটি ঠিকঠাক করে রাস্তায় নামাইয়া বিষয়টা হয়েছে কি, ভাইয়ার লোকেরা আমির হামজার ওইখানে মারামারি করতে গিয়া কারণ কি ওনার তো দলের অস্তিত্ব নাই, এখন ওই নিজের দলের লোকেরা হ্যাঁ দিলেন, আবার কিছু তো ভাড়ায় আনে, তো নিজের দলের লোকই আবার নিজের দলের পায়ে রকেটে দিয়েছে, মানে বুঝছেন। মানে হয়েছে কি ওই একটা হাঁপ আছে না, দুই দিকে মুখ, ওই নিজেরটা নিজে কামড়াই ধরে, তো ভাইয়ের দলের অবস্থা হয়েছে তাই। তো যাই হোক, ওই যে সুশীলরা যারা হাদির গালিটারে খুব নেগেটিভ ভাবে নেন, অ্যাকচুয়ালি জালিমদের জন্য ফরজ হয়ে যায়, অজীব হয়ে যায় গালি, বুঝছেন এটা। তো এরকম জালিম যারা আছে, যারা দেশের শত্রু, যারা দেশ বিক্রির কাজে নিয়োজিত হাদি, তাদেরই হলো গিয়ে ছিঁড়ে ফেলাইতে চাইছে। তো ভাইয়ার যা পরিস্থিতি বর্তমানে ভাইয়ারটা কিন্তু ছিঁড়বে এদেশের জনগণ, কারণ এদেশের ধর্মপ্রাণ মুসলমান, এটার জন্য ধর্ম নিয়ে সাক্ষতা করবা, এর সাথে তুমি কার্নিভাল ডে আর কিটিস পিটিস করবা, তোমার এদেশের মানুষ তোমার সাইডে দেবে, ওই যে হাতির ভাষায় সিরিয়ালাই দেবে একদম, ঠিক আছে। তো কথা হলো এই বিএনপির দ্রুত হলো গিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং সিদ্ধান্তটা নেওয়া উচিত হলো গিয়ে এই যে দেখাই দাঁড়া এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা আমি কি দিতেছি জানেন, এটা হচ্ছে পিলিং জেল, মানে যত ময়লা আছে স্কিনের সব একদম টাইট হেসলাই বাইর করবে। তো বিএনপির এখন উচিত এই পিলিং জেলটার মতো বিএনপিতে যত ছেঁচড়া আছে, যত ময়লা আবর্জনা আছে, এই নুরা পাগলার মতো, বিকাশ নুরের মতো। এই নুরা, তুই কি ওই মোসাদ দেখ না কি জিনিসটার নাম কি, ওই যে ইসরায়েলের বেড়া, তুই হেদার বিকাশ সাথে গেছিলি ভাইয়া? হ্যাঁ, এই রাজনৈতিক পতিতা, তুমি কি হেদার বিকাশ সাথে গেছালা দুবাইতে? হ্যাঁ, আচ্ছা। তো এখন বিএনপির উচিত এই জেলটার মতো, এই যে দেখেন কেমনে ময়লাটা উড়ে একদম এই রাশিদ দেয়া, তারপর আরো জানি কি কি আছে, মানে যারা হলো সোজা কথা যারা দেশের শত্রু, যারা চাটে, যাদের নিজস্ব কোনো দল নাই, বিএনপির এখন চোখ দুইটা বন্ধ কইরা এদেরকে এই ময়লার মতো ক্লিন করা উচিত, একদম দল দিয়া বাইর করে নিজের দলে যারা শিক্ষিত আছে, ত্যাগী আছে, তাদেরকে এই মুহূর্তে বিভিন্ন সেক্টরে ময়লাটা কেমনে উঠে দেয় না, এই রকমের ভাবে ময়লা টেনে হেসড়ে বের করবে, এরকম করে নুরুরে বাইর করা উচিত। না হলে ভবিষ্যৎ খুব খারাপ হয়ে যাবে, কারণ জনগণ কিন্তু দেশে এত কষ্টের বিনিময়, এত অত্যাচারের বিনিময় দেশ দিয়া একটারে ভাগাইয়া শান্তি চাইছিল, কিন্তু কথা হলো যদি দেশের মানুষের জন্য আপনারা সেই আবার অশান্তি নিয়ে আসেন, আর এত কিছু জানার পরও যদি আপনারা তাকে বসায় রাখেন, তাও এত বড় একটা জায়গায়, সেটা এদেশের জন্য কখনোই ভালো কিছু নিয়ে আসবে না। সো এই যে এভাবে হলো গিয়ে দেখেন ময়লা কেমনে উঠছে, দেখছেন, এই যে এরকম করে বাইট করে দেন, এটাতে ঘাড়ের কালো দাগ দূর হবে, বডির কালো দাগ দূর হবে, ময়লা টেনে বের করবে বডি এবং ফেসের। এটা মেকআপ রিমুভার হিসেবে ইউজ করা যাবে, অয়েল কন্ট্রোল করবে, ভাইয়েরা পুরো সবাই ইউজ করতে পারবে। কথা হলো এই নুরু, মানে বিকাশ নুরা আর কি, যাই হোক, ওই যে লোক আসলে বিকাশ আনতে, এখন ও হইল গিয়ে যে সেক্টরটায় বসে আছে, ও এখানে বসে প্রবাসী ভাইদের জন্য ও কি করছে, ওর আসলে মূল কাজটা কি ছিল? ওর উচিত ছিল এই দেশ প্রবাসীদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা, তাদের জানমাল হেফাজত করা, তাদের জন্য এয়ারপোর্ট থেকে আসা যাওয়ায় বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া, তাদের তো ব্যাগ চুরি হয়ে যায়, তারা যে রেমিটেন্স পায় এটা আরো সহজ উপায় বের করা। তারপর তারা ধরেন কেউ গেল কনস্ট্রাকশনের কাজে, কেউ গেল ড্রাইভিং এর কাজে, এগুলোর জন্য এই দেশে ট্রেনিং এর ব্যবস্থা করা, এবং তাদের বিদেশে যাওয়ার পর অনেকে আছে দেখবেন মরে যায়, তাদের লাশগুলো পর্যন্ত নিজের খরচে আনতে হয় বা কারো আনাও হয় না, এগুলো সব আনার দায়িত্ব তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ও কয়জনটা এরকম হেল্প করছে বা এই জিনিসগুলো ও কয়টা মেনটেন করছে। তারপর ধরেন বেশি দক্ষ কর্মী, কম খরচে বিদেশ পাঠানোর ব্যবস্থা, দালাল মুক্ত করা, তারপরে আপনার এই সেক্টর নিয়ে যারা কাজ করে, ওটাকে কি বল, ওয়ার্ক পারমিট নিয়ে যারা কাজ করে, এই এজেন্সিগুলো তদারকি করা, যাদের লাইসেন্স নেই তাদের বাতিল করে দেওয়া। কিন্তু টাকা খেয়ে এরা আরো দেখা যায় যত লাইসেন্স নেই এদেরকে রাখে অনেক সিস্টেমে, মানে কত রকমের যে দুর্নীতি আছে, টাকা পয়সা খায় ওরা, মানে প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা কি করবে, প্রবাসী ভাইদের দেখা যায় এত কষ্টের ফল একটা মানে একটা ব্যাগ পর্যন্ত বাড়ি ঠিক মতো নিতে পারে, এটা কেটে ওই এয়ারপোর্টে রেখে দেয়, এগুলোতে হলো গিয়ে ওর তদারকি করা উচিত ছিল। তারপরে দেখা যায় যে একজন প্রবাসী ভাই বাংলাদেশে 10 লাখ টাকা পাঠাইলো তার পরিবারকে, তো এখন কথা হলো যে ওই 10 লাখের পুরোটা যদি তার পরিবার খরচ করে ফেলে, তো এইটা কিন্তু অর্থনীতিতে তার একটা দীর্ঘমেয়াদী প্রভাব, যেটা সীমিত আকারে পড়ে। কিন্তু সরকার যদি নিরাপদ ও স্বচ্ছভাবে তাকে সুযোগ দেয়, ধরেন যে রেমিটেন্স পাঠাইলো, রেমিটেন্স থেকে সে সঞ্চয় করলো, সঞ্চয় থেকে সে ব্যবসা করলো বা উৎপাদনশীল বিনিয়োগ করলো, এবং কর্মসংস্থান কর
থেকে কিন্তু জিডিপি কি হলো বৃদ্ধি পাইলো। তো এই বুদ্ধিগুলো কিন্তু জীবনে দিবে না ভাইয়া। যারা বিদেশ থেকে ফেরত আসে তারা এসে কিন্তু বসেই থাকে, তাদেরকে কিন্তু অন্য কোনো কিছুতে ইনভলভ করা হয় না। এটা যদি এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের জন্য যদি তাদেরকে উদ্যোক্তা বানানোর ইয়ে করে যে একজন বিদেশ থেকে ফেরত লোককে শুধু বিদেশ ফেরত না, তাকে তার যে যোগ্যতা আছে, যেমন সে কনস্ট্রাকশনের কাজ করছে তাকে বাংলাদেশে কনস্ট্রাকশনের সেক্টরে কাজ করার উদ্যোক্তা হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হোক। সে ধরেন একটা মানে ওখানে ড্রাইভিং এর কাজ করছে, এগুলোর সুযোগ দেওয়া হোক। এরপর আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে আপনার বিভিন্ন সেক্টর যে উইংগুলো আছে সেগুলো শক্ত কিনা সেই লেবার উইংগুলোকে হলো গিয়ে আরো শক্তিশালী করা হোক, এগুলোতে নজরদারি করা হোক। ভাই কাজের আর শেষ নাই, অনেক কাজ আছে, কয়টা এখন বলতে গেলে অনেক কিছু মাথায় আসে না। যেমন কম খরচে কিভাবে বিদেশে পাঠানো যায় লোকগুলোকে, এবং বেশি দক্ষ কর্মী, বেশি বেতন, তারপর নিরাপদ, তারপরে হলো গিয়ে আপনার ওনাদের হলো কম, যেন প্রতারণার আওতায় কেউ না পড়ে, যেন প্রতারিত যেন কেউ না হয়। এবং ওখানে গেলে দেখবেন অনেকে অনেক রকম সাফার পড়ে, দালালের মাধ্যমে অনেক কিছু হয়। মানে এইগুলো তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া, সবার ডাটা এন্ট্রি করা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, যেন ইনস্ট্যান্ট সবকিছু তথ্য পাওয়া যায়। এগুলা বাদ দিয়া ও বিকাশ আনতে গেছে, এইবারে ওরে এই ময়লার মতো বাইর করে দিয়া নিজের দলের লোকজন বওয়ান আনলে কিন্তু জনগণ কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে লাইবে। ইলিয়াস ভাইয়ের মতন সাংবাদিক বাংলাদেশে জন্মগ্রহণ না করলে আমরা কখনো এই নুরির চরিত্র জানতে পারতাম না। এই নুরু আগে ছিল বিকাশ নূর, নুরু পাগলা, এখন থেকে এর নাম রাখবেন নূর। হ্যাঁ মানে কি বলবো ভাই, প্রবাসীদের টাকা তো খেয়ে শেষ করেছে, এখন বাংলাদেশের সাধারণ মানুষের টাকা খেয়ে ওর আত্মীয় স্বজন নুরুর আত্মীয় স্বজনরা কোটি কোটি টাকার মালিক হয়ে ভাই। এই এত খারাপ, এত নিকৃষ্ট এই নুরু পাগলা। হ্যাঁ কি বলবো ভাই, ইলিয়াস ভাইয়ের মতন সাংবাদিক যদি না থাকতো বাংলাদেশে, আমরা জীবনেও এর চরিত্র সম্পর্কে জানতে পারতাম না। হ্যাঁ কিভাবে এখনো কিভাবে থাকে প্রতিমন্ত্রী, প্রবাসীদের কল্যাণে কিভাবে কাজ করবে, কি করে কাজ করবে। হ্যাঁ বিকাশ নূর, হ্যাঁ এর এক্ষুনি পদত্যাগ চাই, হাজার হাজার কোটি টাকা খাই শেষ করে ফেলে এই কদিন। হ্যাঁ এই বিকাশ নূর গালাগালি এমনিতে আসে না, সাধারণ মানুষের টাকা খায়, আমাদের প্রবাসীদের টাকা খায়। এখন প্রতিমন্ত্রী এই চোর বাটপার, এখন প্রতিমন্ত্রী হই। হ্যাঁ কিভাবে হয় ইলিয়াস ভাই আপনাকে স্যালুট ভাই। এইভাবে আপনার মতন সাংবাদিক যদি বাংলাদেশে আরো থাকতো, তাইসব চোর বাটপার বুক ফুলে হাঁটতে পেত না, ঘুরতে পেত না। হ্যাঁ মানে গালাগালি না দিলেও পাপ হবে। এখন কি বলবো ভাই, প্রবাসীদের টাকা তো খাইয়েছে, তা বাদেও এখন সাধারণ মানুষের টাকা খাইতেছে। আমির হামজার বিরুদ্ধে অতি রাজনীতি করতে যে ভিপি নূরের দল, পুরো দল কঠিন পরিস্থিতিতে পড়েছে। এমনকি ভিপি নূর নিজেই তার খাওয়া দাওয়া ঘুম সব নষ্ট হয়ে গেছে। ভিপি নূরের প্রতিমন্ত্রিত্ব থাকে কিনা সেটা এখন প্রশ্নের মুখে পড়েছে। আমির হামজার বিরুদ্ধে অতি রাজনীতির ফল এগুলো। সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদের ছেলেদের উপর যতটুকু সিম্পেথি ছিল, যেহেতু তারা কোটা সংস্কার আন্দোলন করেছে, অনেকে আরো নানান সময় আন্দোলন করেছিল, সে সিম্পেথি একদম উঠে গেছে। একদম রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুদের কাতারে নিয়ে জনগণ ওদেরকে গালাগালি করছে, ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কোনো দাম দিচ্ছে না। দর্শক, এর মধ্যে আবার সাংবাদিক ইলিয়াস ঘোষণা দিয়েছেন ভিপি নূরের মাল ফাঁস করা হবে। এখন সবকিছু রেডি করেছে। সাংবাদিক ইলিয়াস ঘোষণা দিয়েছেন রাত 8টায় তিনি পাবলিশ করবেন। এতে ভিপি নূর অলরেডি বলেছেন যে এটা এআই দিয়ে তৈরি। এর মানে নূর অলরেডি বুঝেছেন যে খারাপ কিছু হতে যাচ্ছে তার সাথে, অগ্রিম বলে দিয়েছেন এআই দিয়ে তৈরি। পাবলিশ করার আগে এআই দিয়ে তৈরি এটা কেন বললেন? এর কারণ হচ্ছে তার জিনিস ইলিয়াসের কাছে গেছে। আপনারা অপেক্ষা করেন, দেখবেন তোলপাল লেগে যাবে। আলেম ওলামাদের সাথে বেয়াদবি, অতি চালাকি, তার ফল এখন পেতে হবে। এক, ইলিয়াস গণ অধিকার পরিষদ এমনিতেই অস্তিত্ব সংকটে, তাদের দলের ওইরকম কোনো গুরুত্ব নাই, ব্যক্তি নির্ভর দল, সেই ব্যক্তিও এখন ধৈর্য হয়ে যাচ্ছে। ভিপি নূরের লেজিটিমেসি ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে। দেখেন ভিপি নূরকে এখন আর কিন্তু ভিপি নূর বলে না মানুষ, সবাই বলে পিপিনুল ভাইয়া। লোক ভাড়া করে প্রোগ্রাম করছে, সেই ভাড়া করা লোক ধরা পড়েছে ক্যামেরায়, এমন ভাবে লোক ভাড়া করেছে বলতেও পারে না যে কার প্রোগ্রাম এসেছে, টাকার বিনিময়ে বলে পিপিনুল। এই পিপিনুল ভাইয়া আমার অত্যন্ত স্নেহের এবং কাছের ছোট ভাই, একটা কঠিন ধরা খাচ্ছে। দর্শক, কেমন লাগে এখন এই যে চালাকি করতে গেছো গণ অধিকার পরিষদের ছেলেরা, যা তা বলছো আমির হামজার বিরুদ্ধে, এমপির গাড়িতে হামলা করতে গেছো, মায়ের টুকটাক খেয়েছে ভিপি নূরের লোকেরাও, অতি উৎসাহী হয়ে আগ বাড়িয়ে এমপির গাড়িতে হামলা করার মতো স্পর্ধা তোমরা কেন দেখিয়েছো?
আর সেটা করতে গিয়েছে বলেই তো আমাদের এখন এই অবস্থা। তো দর্শক, ওদিকে ভিপিনুরের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমির হামজার গাড়িতে এবং আমির হামজার বাড়িতে ব্যক্তি আমির হামজার উপর গণ অধিকার পরিষদের বাচ্চা সন্ত্রাসীদের হামলার পর ভিপিনুরের নাওয়া খাওয়া কোনো কাজ কর্ম কিছু নেই। তার একমাত্র রাজনীতি আমির হামজার বিরুদ্ধে লেগে থাকা। এটা কি কোনো রাজনীতি? একটা দল, একজন প্রতিমন্ত্রী, তিনি 24 ঘন্টা একজনের বিরুদ্ধে লেগে থাকবেন, ওইটা নিয়ে ডিল করতে তাকে হিমশিম খেতে হবে। এই ফাও ঝামেলায় কেন জড়ালো? ভিপিনুরের স্ত্রী হয়তো বলছে যে তুমি কেন এই ফাও ঝামেলায় জড়াতে দিলে তোমার ছেলেপানদেরকে? এখন তোমার ঘুম টুম নষ্ট, এখন তোমার কি লিঙ্কটিং ফাঁস করে দেয়, কি অবস্থা? না আবার সংসার নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, হুনোস। তো দর্শক, গত 3 দিনের নুরুল হক নূরের ফেসবুক পোস্ট যদি দেখেন বা গণ অধিকার পরিষদের ছেলেদের ফেসবুক পোস্ট যদি দেখেন, এদের কোনো রাজনীতি নাই, কোনো কাজ নাই, সংসার নাই, গার্লফ্রেন্ড নাই, কিচ্ছু না। একমাত্র কাজ আমির হামজা। আমির হামজাকে নিয়ে পড়ে আছে। একজন প্রতিমন্ত্রী, তার 24 ঘন্টার কাজ আমির হামজাকে ডিল করা। আমির হামজা কি করলো? কাউকে ধরেছে কিনা? আবার জামাতের লোকজন নাকি হামলাকারীদের বাড়ির আশেপাশে মহড়া দেয়, কখন ধরে রাস্তাঘাটে পিটায় বলা যায় না। আবার এই বলে সেই বলে এক একটা নিয়ে আসে। এর মধ্যে আবার ইলিয়াস খেলা ঘুরিয়ে দিয়েছে। তো দর্শক, ইলিয়াস কি ফাঁস করে আমরা দেখার অপেক্ষায়, পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভিপিনুর লিখেছেন, আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেই গেছে, বিএনপি যদি জামাতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, জামাত রাজনীতি করতে পারবে? প্রশ্ন ছুড়ে দিয়েছে। ভিপিনুরকে আমি মেধাবী রাজনীতিবিদ মনে করি, কিন্তু এটা তো বাচ্চা সুলভ এবং শিশু সুলভ মূর্খর মতো একটা প্রশ্ন। আরে আওয়ামী লীগ জামাত শিবির নিষিদ্ধ করে তো আওয়ামী লীগ পালিয়েছে, এখন বিএনপি যদি জামাতের দিকে মুখ ফিরিয়ে নেয়, এটা বোঝে না যে বিএনপি তাহলে রাজনীতি করবে কাকে নিয়ে? নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, জামাতকে নিষিদ্ধ করলে পালাতে হয়, তাহলে বিএনপির কি পালানোর শখ জেগেছে? তাহলে এই কথা বলে কি জন্য? আর দেখেন, নিষিদ্ধের ভয় দেখাচ্ছে, মানে কত বড় গর্ধ। মানে এদের ব্রেন কাজ করে না, এখন ব্রেন কিছুই কাজ করবে না। ইলিয়াস একদম খেয়ে দিবে। জামাতের মতো মূর্খ নেতা কর্মীরা কি উপলব্ধি করতে পারে? দেখেন, এখানে মারামারিটা গণ অধিকার পরিষদের সাথে, এ ভয় দেখায় বিএনপি দিয়া। আরে বিএনপি তো তোমাকে 2 দিন পর লাঠি দিয়ে সরিয়ে দিবে। এটা কি তুমি জানো? তুমি নিজে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করেছো না? তারেক রহমানকে কটূক্তি করেছো না? পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলেছো না? এখন আসছো বাবা বিএনপি দিয়ে ভয় দেখাতে। আর বিএনপি কি এত বোকা যে জামাত নিষিদ্ধ করে তারা নিজেরাও আবার পালাবে? নিষিদ্ধের ফল কি এটা তো আওয়ামী লীগ দেখেছে। জামাত শিবিরে অতি উৎসাহী কর্মীরা যতই লাফালাফি করুক, জামাত কখনোই এদেশের কোনো মেইন স্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না। দেখেন, গাধামির একটা লিমিট থাকে। প্রধান বিরোধী দল যাদের প্রায় 80+ আসন সংসদে, তারা নাকি মেইন স্ট্রিম না, এরা মেইন স্ট্রিমের সংজ্ঞা শেখাতে এসেছে। হলো কিছু, এর মানে এদের মাথা ঠিক নেই, এদের ব্রেন ঠিকভাবে কাজ করছে না, অবস্থা খারাপ। আবার কিছু ভাড়াটিয়া লোকজনকে নিয়ে, কিছু নারীদের দিয়ে ঝাড়ু মিছিল করিয়েছে। এই ঝাড়ু মিছিল কারা করেছে? ওদের সংসার টিকবে না, লিখে রাখেন, এদের অনেকের সংসার টিকবে না। ওরা 200 টাকা 250 টাকার বিনিময়ে ঝাড়ু মিছিল করতে গেছে, ওদের প্রত্যেকের কপালে জিল্লতি আছে। তো দর্শক, আবার আওয়ামী লীগের মতো জামাতের নব্য ফেসিবাদকে হটাতে হবে। ক্ষমতা ছাড়া কেউ ফেসিস্ট হতে পারে না। জামাতকে বলছে নব্য ফেসিস্ট, মানে আসলে জামাত কি মেইন স্ট্রিম না, আবার এরা নাকি নব্য ফেসিস্ট। এদের মাথাটাই ঠিক নেই, কোনো কিছুতেই এদের কথাবার্তা আচার আচরণের ভারসাম্য নেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়াটা কি, আপনারা কি বলতে চান। নুরুল হক নূরকে নিয়ে আপনাদের অভিব্যক্তি মতামতটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। নুরুল হক নূরকে কি মনে হয় আপনাদের? সে কি সত্যিকার অর্থেই আপনাদের মনে হয় এখন ভিন্ন রূপ প্রদর্শন করছে? আপনাদের কি মনে হয় ভিপি নূর আর সে আগের ভিপি নূর নাই? যেই নূর সৎ কথা বলতো, সত্য কথা বলতো, জনগণের পক্ষে থাকতো, অন্যায়ের প্রতিবাদ করত, সেই নূর কেন এখন অন্যায়কে সাপোর্ট করে, দুর্নীতির পক্ষে থাকে, জনগণের পক্ষে কেন থাকে না? বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মানুষের মনে যে একটু সহানুভূতি ছিল, তার বেশ কয়েকটি বক্তব্য, বিতর্কিত মন্তব্যের কারণে সেই সফট কর্নারটাও হারিয়ে ফেলছে ভিপি নুরুল হক নূর। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নুরুল হক নূরকে নিয়ে আপনাদের কি ওপিনিয়ন আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে। ডক্টর ফয়জুল হক যে সমস্ত বক্তব্য রেখেছে, সেই বক্তব্যকে কেন্দ্র করে আপনাদের প্রতিক্রিয়া
মতামত অভিব্যক্তিটা কী থাকবে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে, দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।